হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এখানে আমরা ইউপিএসসি প্রিলিমস 2020 যে টেস্ট সিরিজ চলছে তার পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু দ্য থিওরি অফ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের বেসিক স্ট্রাকচার নিয়ে স্টেটমেন্ট দেওয়া রয়েছে। 1. It places the judiciary as the final authority in deciding if an amendment violates basic structure and what constitute the basic structure. তো জুডিশিয়ারির ফাইনাল অথরিটি রয়েছে যে যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করা হচ্ছে সেটা বেসিক স্ট্রাকচার ভায়োলেট করছে কিনা, পার্লামেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো আনছে সেগুলো বেসিক স্ট্রাকচার ভায়োলেট করছে কিনা সেটা ফাইনাল ডিসিশন সেটা কিন্তু জুডিশিয়ারি নেয়। নাম্বার 2, দের ইজ নো মেনশন অফ দ্য থিওরি ইন দ্য কনস্টিটিউশন। বেসিক স্ট্রাকচারের কোনো থিওরি কনস্টিটিউশনে কিন্তু মেনশন করা নেই। 3, দ্য ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন অপোজ দ্য থিওরি অফ বেসিক স্ট্রাকচার। অর্থাৎ এই ন্যাশনাল কমিশন অফ রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন রয়েছে, তারা এই বেসিক স্ট্রাকচার থিওরিটা অপোজ করেছিল। এখানে কোন কোন স্টেটমেন্টগুলো সঠিক হবে বা ভুল হবে তোমরা পজ করে উত্তর করো, আমি এরপরে উত্তরটা বলে দিচ্ছি। তো এখানে উত্তর হচ্ছে অপশন বি, 1 অ্যান্ড 2 অনলি। ফাইনাল ডিসিশন জুডিশিয়ারি নিয়ে থাকে, পার্লামেন্ট যে কোনো অ্যামেন্ডমেন্ট করুক সেটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে কিনা ফাইনাল ডিসিশন জুডিশিয়ারি নিয়ে থাকে। এবং সংবিধানে কিন্তু এটা কোনো বলা নেই। 1973-এর কেশবানন্দ ভারতী মামলায় এই বেসিক স্ট্রাকচার থিওরিটা উঠে এসেছিল, তারপর থেকেই সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলাতে বেসিক স্ট্রাকচার নিয়ে কথা বলেছে এবং বেসিক স্ট্রাকচার জিনিসটা উঠে এসছে সেখান থেকে, কনস্টিটিউশনে কোথাও বলা নেই। আর এই স্টেটমেন্টটা ভুল যে ন্যাশনাল কমিশন ফর রিভিউ অফ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন এরা অপোজ করেছিল, এটা ভুল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ দ্য রাইট টু ফ্রিডম আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে রাইট টু ফ্রিডম বলতে কি বোঝানো হয়েছে? রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন, যে কোনো প্রফেশন গ্রহণ করা, রাইট টু মুভ আউট অফ দ্য কান্ট্রি, দেশের যে কোনো স্থানে ঘুরে বেড়ানো স্বাধীনতা, রাইট টু এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষার নিশ্চয়তা। তো ফ্রিডম, রাইট টু ফ্রিডমে কোন কোনগুলো আসছে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, তিনটেই কিন্তু রাইট টু ফ্রিডমে আসছে, কারণ রাইট টু ফ্রিডম যেটা স্বাধীনতার অধিকার সেটা 19 থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। তো এটা আর্টিকেল 19-এ রয়েছে, প্র্যাকটিস এনি প্রফেশন, মুভ আউট দ্য কান্ট্রি এটাও রয়েছে আর্টিকেল 19-এ, আর রাইট টু এলিমেন্টারি এডুকেশন এটা আর্টিকেল 21-এর এতে রয়েছে। তো অবশ্যই এইগুলো রাইট টু ফ্রিডম এর মধ্যে আসে। নেক্সট, উইথ রেফারেন্স টু দ্য অফিস অফ লোকায়ুক্তস কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। লোকায়ুক্তর যে অফিস সেই তার উপর স্টেটমেন্ট দেওয়া রয়েছে। নাম্বার 1, অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া হ্যাভ অ্যাপয়েন্টেড আ লোকায়ুক্ত। ভারতের সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি লোকায়ুক্ত অ্যাপয়েন্টমেন্ট করেছে। দ্য লোকায়ুক্ত ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য চিফ মিনিস্টার অন দ্য রেকমেন্ডেশন অফ আ সিলেকশন কমিটি। চিফ মিনিস্টার যিনি আছেন রাজ্যের, তিনি এই লোকায়ুক্তকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, একটা সিলেকশন কমিটি যারা ঠিক করছে, নিয়োগ করছেন কিন্তু চিফ মিনিস্টার, এটা বলা রয়েছে। এর মধ্যে কোন কোন স্টেটমেন্ট সঠিক বা কোনটা ভুল? এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইদার ওয়ান নর টু। এই দুটো স্টেটমেন্টের কোনোটাই ঠিক নয়, কারণ সমস্ত স্টেটে কিন্তু বা ইউনিয়ন টেরিটরিতে লোকায়ুক্ত নেই। জম্মু কাশ্মীর, পুডুচেরি, তেলেঙ্গানা এরকম কিন্তু এদের লোকায়ুক্ত নেই। আর লোকায়ুক্ত যিনি অ্যাপয়েন্টমেন্ট করছেন তিনি হচ্ছেন গভর্নর, গভর্নর লোকায়ুক্তকে অ্যাপয়েন্টমেন্ট করছেন। তো নেক্সট 64, ইন দ্য কনটেক্সট অফ দ্য রাইট টু প্রপার্টি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। সম্পত্তির অধিকার সম্পর্কে স্টেটমেন্ট। নাম্বার 1, ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন দ্য রাইট টু অ্যাকোয়ার, পসেস অ্যান্ড মেনটেন প্রপার্টি ওয়াজ আ ফান্ডামেন্টাল রাইটস। মূল সংবিধানে এই যে কোনো সম্পত্তি অ্যাকোয়ার করা, প্রসেস করা, মেনটেন করা এগুলো সব ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ছিল।
Number two, in 1973, the Supreme Court gave a decision that the right to property was not a part of the basic structure of the Constitution. 1973 সুপ্রিম কোর্ট একটা ডিসিশন নিয়েছিল, যেটাতে বলা হচ্ছে যে রাইট টু প্রপার্টি এটা কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে না। নাম্বার থ্রি, কারেন্টলি দ্য রাইট টু প্রপার্টি ইজ নট রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন। তো রাইট টু প্রপার্টি এটা সংবিধানে নেই। রাইট টু প্রপার্টি ইজ নট রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন, সংবিধানেই নেই এই কথা বলা হচ্ছে। তো এখানে স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা সঠিক, কোনগুলো সঠিক? এখানে যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান 1 আর 2, এই দুটো কিন্তু কারেক্ট, অর্থাৎ সি এখানে অ্যান্সার। কারণ কি? কারণ হচ্ছে অরিজিনাল কনস্টিটিউশনে এই রাইট টু প্রপার্টি এটা ফান্ডামেন্টাল রাইটসে রাখা হয়েছিল, আর 1973-এ সুপ্রিম কোর্ট একটা ডিসিশন নেয় যেখানে বলা হচ্ছে যে এই রাইট টু প্রপার্টি এটা কিন্তু বেসিক স্ট্রাকচারের মধ্যে আসে না। আর লাস্ট যে স্টেটমেন্টটা বলা রয়েছে, কারেন্টলি দ্য রাইট টু প্রপার্টি ইজ নট রিকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন, এটা ঠিক নয়, কারণ সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাইট টু প্রপার্টি নেই, কিন্তু এটাকে কনস্টিটিউশনাল রাইট হিসেবে আর্টিকেল 300A-তে রাখা হয়েছে 1978-এ 44th অ্যামেন্ডমেন্টে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানে এটা আছে আর্টিকেল 300A-তে, আর্টিকেল 300A-তে রয়েছে এটা, এবং 44তম সংবিধান সংশোধনী 1978-এ এটাকে ওই ফান্ডামেন্টাল রাইটস থেকে বাদ দিয়ে কনস্টিটিউশনাল রাইটসের মধ্যে আনা হয়। নেক্সট, which of the following recommendation are made by the সর্দার শরণ সিং কমিটি with reference to the fundamental duties? সর্দার শরণ সিং কমিটি ফান্ডামেন্টাল ডিউটিজের জন্য যে সমস্ত রেকমেন্ডেশনগুলো করেছিল সেইগুলো। নাম্বার 1, it recommended the inclusion of a separate chapter on fundamental duties in the constitution, সংবিধানে একটা সেপারেট আলাদা চ্যাপ্টার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলে। নাম্বার 2, it recommended the parliament may provide for the imposition of penalty or punishment for any non-compliance with any of the duties. তো পেনাল্টি বা পানিশমেন্ট রাখার কথা বলে, যে সমস্ত ধরনের যারা ফান্ডামেন্টাল ডিউটি যেগুলো আছে সেগুলোকে ভায়োলেট করবে, সেগুলোকে মেনে চলবে না, সেক্ষেত্রে পানিশমেন্টের কথা বলে। নেক্সট, ইট রেকমেন্ডেড টু মেক দ্য ফেলিওর টু কমপ্লাই উইথ ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাজ আ গ্রাউন্ড ফর ডিসকোয়ালিফিকেশন অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে, তো তারা যদি ফান্ডামেন্টাল ডিউটি কে ভায়োলেট করে, তো অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি ভায়োলেশনের গ্রাউন্ডে যে ডিসকোয়ালিফিকেশান, সেটা কিন্তু এরা রেকমেন্ড করেছিল। এর মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলো সঠিক? 1, 2 and 3 অনলি, 1 and 2 অনলি, 1 to 3। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি, 1 and 2 অনলি। অর্থাৎ এখানে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের একটা আলাদা চ্যাপ্টার ইনক্লুড করার কথা বলে শরণ সিং কমিটি, আর পার্লামেন্ট মে প্রোভাইড, পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হোক যে এই পেনাল্টি রাখা হবে কি না যারা এই সমস্ত ভায়োলেট করবে ফান্ডামেন্টাল ডিউটি, সেক্ষেত্রে। কিন্তু এইটা ঠিক নয়, স্টেটমেন্ট 3টা ঠিক নয়, তো সেজন্য এখানে উত্তর হয়ে যাচ্ছে 1 and 2 অনলি। নেক্সট, উইথ রেফারেন্স টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল, সংবিধান সভা যেটা ছিল, সেখানে কয়টা স্টেটমেন্ট রয়েছে। ইট ওয়াজ সেট আপ বেসড অন দ্য প্রপোজাল আন্ডার দ্য মাউন্টব্যাটেন প্ল্যান। মাউন্টব্যাটেন প্ল্যানের প্রপোজালে এটা তৈরি হয়েছিল। নাম্বার 2, ইট হেল্ড ইটস ফার্স্ট সিটিং বিফোর ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। ভারত স্বাধীন হওয়ার আগে এরা এদের প্রথম মিটিং সম্পন্ন করেছিল। নাম্বার 3, ইট মেম্বার্স আর চুজেন বাই ইনডাইরেক্ট ইলেকশন বাই দ্য মেম্বার্স অফ দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল, প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদের মেম্বাররা ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে
এর মেম্বারদের চুজ করেছিলেন, ইলেক্ট করেছিলেন। এর মধ্যে কোন কোন স্টেটমেন্টগুলো সঠিক? এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, 2 and 3 অনলি। এরা এদের প্রথম সিটিং ভারত স্বাধীন হওয়ার পূর্বেই সম্পন্ন করেছিল, কারণ আমরা জানি 1946-এর 9 ডিসেম্বর প্রথম সিটিং হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, সংবিধান সভার। এবং এরই যারা মেম্বার ছিলেন, ইলেক্টেড মেম্বার যারা ছিলেন, কিছু ছিলেন নমিনেটেড আর কিছু ছিলেন ইলেক্টেড। তো ইলেক্টেড মেম্বার যারা ছিলেন তারা প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্টেড ছিলেন। তো এই দুটো সঠিক হচ্ছে, কিন্তু 1 সঠিক নয়, কারণ এটা তৈরি হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী, মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী নয়। নেক্সট, which of the following rights are available to both the citizens and non-citizens in our constitutional framework? সিটিজেন এবং নন সিটিজেনদের উপর, অর্থাৎ উভয়দেরই উপর কোন রাইটসগুলো উভয়ই ভোগ করে থাকেন, সিটিজেনও এবং নন সিটিজেন যারা তারাও? রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, জীবনের অধিকার, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, কথা বলার এবং এক্সপ্রেশন প্রকাশ করার অধিকার, রাইট টু প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, অর্থাৎ নিবর্তনমূলক আটক এর অধিকার। এর মধ্যে কোন কোনটা সঠিক? এখানে যেগুলো সঠিক সেটা হচ্ছে 1, 2 আর 4, অর্থাৎ অ্যান্সার হয়ে যাচ্ছে বি। জীবনের অধিকার অবশ্যই ধর্মীয় অধিকারও পালন করে থাকে, তারা তাদের ধর্মাচরণ করতে পারে, বিদেশিরা, এদেশের লোক তো পারে, বিদেশিরাও পারে। আর নিবর্তনমূলক আটক এক্ষেত্রে তারা কিন্তু এই ফ্রিডমটা পেয়ে থাকে। কিন্তু এরা বলার ক্ষেত্রে স্বাধীনতা কিন্তু এদের নেই, কারণ বিদেশিরা এদেশে এসে বিভিন্ন রকম মন্তব্য করবে বা তাদের এক্সপ্রেশন প্রকাশ করবে, ভাবভঙ্গিমা, সেই সমস্ত তাদের স্বাধীনতা কিন্তু তারা ভোগ করতে পারে না। এটা হবে না, বাকিগুলো সঠিক। নেক্সট, প্রিয়াম্বল ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ সভারিন, হোয়াট ডাজ দিস ইমপ্লাই? সার্বভৌম ব্যাখ্যা করে থাকে আমাদের প্রস্তাবনাতে, সার্বভৌম কথাটা রয়েছে, তার মানে কি? নাম্বার 1, there is no authority above India and is free to conduct its own affair. ভারতবর্ষ তার যে নিজস্ব বিষয়গুলো সেক্ষেত্রে সে নিজেই ডিসিশন নিয়ে থাকে, কারো প্রভাব তার উপর থাকে না। নাম্বার 2, ইন্ডিয়া ক্যান অ্যাকোয়ার এ ফরেন টেরিটরি অর ইট ক্যান সিড এ পার্ট অফ ইটস টেরিটরি ইন ফেভার অফ এ ফরেন স্টেট। ভারতবর্ষ অন্য দেশের টেরিটরি অ্যাকোয়ার করতে পারে এবং অন্য দেশকে তার দেশের কিছু অংশ দিতে পারে। তো এটা সভারিং বলতে কোন কোনগুলো সঠিক বা কোনটা সঠিক নয়, এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশন সি, দুটোই সঠিক। অর্থাৎ ভারতবর্ষ ডিসিশনের উপর কারো প্রভাব নেই, প্রভাব মুক্ত সম্পূর্ণভাবে, সার্বভৌম কথার অর্থ, এবং ভারতের স্বাধীনতা রয়েছে তার নিজের দেশের কিছু অংশ অন্য দেশকে তুলে দেওয়ার বা অন্য দেশের অংশ নিজের মধ্যে অন্তর্ভুক্ত করার। তো এই সেকেন্ডটার জন্য, এটার জন্য পার্লামেন্টে স্পেশাল মেজরিটির প্রয়োজন হয়। তো যাই হোক, বিষয়টা দুটোই কিন্তু এক্ষেত্রে সঠিক হয়ে যাচ্ছে। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেফগার্ড ওয়ান রাইট টু প্রাইভেসি? তো রাইট টু প্রাইভেসি কোন আর্টিকেলের মধ্যে রয়েছে? তো রাইট টু প্রাইভেসি রয়েছে আর্টিকেল 21, খুব গুরুত্বপূর্ণ। রাইট টু প্রাইভেসি রয়েছে আর্টিকেল 21। নেক্সট, which of the following is the latest addition to the list of fundamental duty under the Constitution of India? এর মধ্যে কোন ফান্ডামেন্টাল ডিউটিটা সবচেয়ে শেষ অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ লেটেস্ট যেটা, সেটা হচ্ছে
আচ্ছা, প্রথমে স্টেটমেন্টগুলো, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুড ফরেস্ট, লেকস, রিভার্স, ওয়াইল্ড লাইফ অ্যান্ড টু হ্যাভ কম্প্যাশন অফ লিভিং ক্রিয়েচার্স। ফরেস্ট, লেক, রিভার, ওয়াইল্ড লাইফ এদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে, এদের পরিবেশগুলো ইমপ্রুভ করতে হবে এবং লিভিং ক্রিয়েচার্সদের উপর সহমর্মিতা দেখাতে হবে। বি, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড ফ্রিডম। বিজ্ঞান মনস্কতা এই সমস্ত বাড়াতে হবে, হিউম্যানিজম বাড়াতে হবে। নাম্বার সি, to provide opportunities for education to his children or ward between the age of 6 and 14 years. 6 থেকে 14 বছর যারা বাচ্চা রয়েছে তাদেরকে অপরচুনিটি দিতে হবে, তাদের সেই সুযোগ দিতে হবে শিক্ষার জন্য। ডি, টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্পেয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি। কালেকটিভ অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, সেখানে উৎকর্ষতা আনতে হবে, এগিয়ে যেতে হবে, উৎকর্ষতা আনতে হবে। এর মধ্যে লেটেস্ট কোনটা? এর মধ্যে যেটা শেষ অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে সি। 2002-তে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 21-এর এতে শিক্ষার অধিকার এই বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু 21-এর এতে অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে বাধ্যতামূলক শিক্ষা সেটা অন্তর্ভুক্ত হয়। তো তার সাথে সাথে এই ফান্ডামেন্টাল ডিউটিসেও কিন্তু এই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয় যে এদেরকে কিন্তু বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, অপরচুনিটিটা দিতে হবে। তো এই হচ্ছে এই অংশটা। তো এই অংশটা এখন শেষ করলাম। পরবর্তী সময় খুব তাড়াতাড়ি আবার পরবর্তী অংশটা নিয়ে আসছি। নমস্কার, ধন্যবাদ।